হ্যালো স্টুডেন্টস, আজ আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে ইংলিশ গ্রামারের অত্যধিক গুরুত্বপূর্ণ অংশ ডু অ্যাজ ডাইরেক্টেড বা যেটাকে বলা হয় চেঞ্জ অ্যাজ ডাইরেক্টেড এই নিয়ে আলোচনা করব। শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী নয়, 7, 8 বা অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদেরও এই অংশটা পড়ে গ্রামারে ডু অ্যাজ ডাইরেক্টেড। বর্তমান সিলেবাস অনুযায়ী মাধ্যমিকের ক্ষেত্রে হয়তো 3 নম্বর এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত 6 নম্বর থাকে এই অংশটির উপরে। তবে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাড়াও অন্যান্য যে কোনো ক্লাসে সম্ভাব্য যে ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে আমি সেরকমই বেশ কিছু ইম্পর্ট্যান্ট উদাহরণ নিয়ে আলোচনা করব। সেগুলো তোমরা দেখো এবং এক একটা পার্ট করে আমি আলোচনা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে ভয়েস চেঞ্জ নিয়ে একটু আলোচনা করি। ভয়েস চেঞ্জ পড়ে পরীক্ষাতে, কোনো একটা ভয়েস দেওয়া থাকলো সেটাকে ব্র্যাকেটে দেওয়া থেকে চেঞ্জ দি ভয়েস, অ্যাক্টিভ থাকলে প্যাসিভে করতে হবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভে করতে হবে। এবং কিভাবে ভয়েস চেঞ্জ করবে এই নিয়ে কিন্তু আমি ভয়েস চেঞ্জের যে আমার একটা ভিডিও আছে তাতে পরিষ্কারভাবে বলে দিয়েছি, সেইটা তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে ভয়েস চেঞ্জ নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নাই। অবশ্যই ভয়েস চেঞ্জের ভিডিওটা দেখবে। ভয়েস চেঞ্জের ভিডিওটা ভালোভাবে দেখলে তবে যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ তোমরা অনায়াসে করতে পারবে। আমি এখানে বেশ কিছু ভয়েস চেঞ্জ সম্ভাব্য যেগুলো পরীক্ষায় পড়ে সেইগুলো নিয়ে একটু আলোচনা করলাম, বা সেইগুলো আবার কিভাবে করবে সেটা একটু বলেও দিচ্ছি। যেমন 1 নম্বরে দেখো, দি অথরিটিস পোস্টপোন্ড দি ক্রিকেট ম্যাচ। এখানে বলা রইল ব্র্যাকেটে চেঞ্জ দি ভয়েস। তাহলে তুমি দেখলে আমাদের নিয়ম অনুযায়ী এটি রয়েছে অ্যাক্টিভে, আমি করব প্যাসিভে। তাহলে তা যদি হয় সেরকম অবজেক্ট আমার কি না, দি ক্রিকেট ম্যাচ, তাহলে দি ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দি অথরিটিস। তারপর দেখো, হি হ্যাজ ওয়ার্কড আউট দি অ্যান্সার্স কেয়ারফুলি। তাহলে এখানে অ্যাক্টিভে আছে, প্যাসিভে করব দি অ্যান্সার্স, এইটি অবজেক্ট, এটিকে আমি সাবজেক্ট করলাম, তাহলে দি অ্যান্সার্স। এবারে টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে দি অ্যান্সার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। তারপর দেখো, আই নো দি ম্যান, আমরা জানি এটি অ্যাক্টিভে আছে এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে দি ম্যান অবজেক্টটিকে আমি সাবজেক্ট করলাম প্যাসিভে, তাহলে দি ম্যান ইজ নোন। এরপরে নোন, এই মিয়ের আগে আমরা বাই বসাবো না, নোনের পরে টু বসাতে হয়, অর্থাৎ মিয়ের আগে আমরা টু বসাচ্ছি, দি ম্যান ইজ নোন টু মি। প্লিজ পোস্ট দি লেটার, এখানে প্লিজ মানি এটা রিকোয়েস্ট করা হচ্ছে, তাহলে এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমি এইভাবে প্যাসিভ ভয়েসটা করতে পারি, ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দি লেটার। প্লিজ মানে অনুরোধ করা, সেই ক্ষেত্রে তোমরা ইউ সাবজেক্ট তো ইম্পারেটিভ সেন্টেন্সে উজ্জ্ব থাকে, তাহলে সেই ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্টটাকে নিয়ে এলে, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড, এখানে দেখো প্যাসিভ ফর্ম চলে এসছে। আমরা প্যাসিভ ফর্ম জানি যে সাবজেক্টে পরে বি ভার্বের রূপ টেন্স অনুযায়ী মূল ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল থাকবে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দি লেটার। তারপর দেখো, দে লেফট দি উন্ডেড বিহাইন্ড। দি উন্ডেড, আমরা জানি অ্যাডজেক্টিভের আগে অনেক সময় দি বসিয়ে পুরো জাতটাকে বোঝানো হয়, অর্থাৎ দি উন্ডেড মানে আহতরা, দি রিচ মানে ধনীরা, দি পুওর মানে গরিবেরা, সেই জন্যে এটা কিন্তু প্লুরালে আছে, দে লেফট দি উন্ডেড বিহাইন্ড, তারা আহতদেরকে পিছনে ফেলে গেল। তাহলে এটা যখন ভয়েস চেঞ্জ করব তখন কিন্তু এটা পাস্ট টেন্সে আছে এবং অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে দি উন্ডেড ওয়ার করছি প্লুরালের জন্য, দি উন্ডেড ওয়ার লেফট বিহাইন্ড বাই দেম। লেট দি ডোর বি শাট, এটা খেয়াল করো, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, বি টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম অর্থাৎ বি রয়েছে এবং শার্ট এটা প্যাসিভ পাস্ট পার্টিসিপেলে, তাহলে পুরো সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে আমাকে অ্যাক্টিভে করতে হবে, অর্থাৎ আমি করলাম শাট দি ডোর। দে গেভ ইচ অফ দি পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং সিম্পল পাস্ট টেন্সে আছে, কিন্তু এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে ইচ অফ দি পার্টিসিপেন্টস আর এ হ্যান্ডসাম প্রাইজ। আমি যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে পারি, অন্যটাকে রিটেন্ড অবজেক্ট রেখে দিতে পারি, আমি দু রকমই এখানে দেখালাম। তাহলে প্রথমে দেখো,
এ হ্যান্ডসাম প্রাইজ, এটাকে আমি সাবজেক্ট করছি এই অবজেক্টটাকে, তাহলে এ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভিন টু ইচ অফ দি পার্টিসিপেন্টস বাই দেম। আবার দেখো আমি ইচ অফ দি পার্টিসিপেন্টস এই অবজেক্টটাকে সাবজেক্ট করছি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইচ অফ দি পার্টিসিপেন্টস ওয়াজ, কারণ ইচ হচ্ছে সিঙ্গুলার নাউন, সেই জন্যই এটার পরে সিঙ্গুলার প্রোনাউন হওয়ার জন্য এটার পরে ওয়াজ বসাতে হবে, সিঙ্গুলার ফর্ম, সেই জন্য ওয়াজ বসাচ্ছি। ইচ অফ দি পার্টিসিপেন্টস, পার্টিসিপেন্টস প্লুরাল হলেও ইচ সিঙ্গুলার, সেই জন্য ওয়াজ বসাতে হবে, অর্থাৎ ইচ অফ দি পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম। দিস লেটার ওয়াজ রিটিন ইন দি 19th century। এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, আমাকে এটি অ্যাক্টিভে করতে হবে। এবং এখানে দেখো আমি অবজেক্ট কিছু দেখতে পাচ্ছি না যেটাকে সাবজেক্ট করতে হবে, সেই ক্ষেত্রে অর্থ অনুযায়ী আমাকে সাবজেক্ট ধার করতে হয়। তা এখানে আমি যেমন কেউ সামোয়ান, অর্থাৎ কেউ এই চিঠিটা 19বিংশ শতাব্দীতে পোস্ট করেছিল, তাহলে সেখানে কেউ সামওয়ান সব সাবজেক্টটা ধার করলাম, তাহলে পাস্ট টেন্সে আছে, তাহলে সামওয়ান রোড দিস লেটার ইন দি 19th century। কেউ এই চিঠিটা লিখেছিল 19 শতাব্দীতে। আই অ্যাম রাইটিং এ পোয়েম, খুব সোজা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে সেই অনুযায়ী আমাদের যা অ্যাক্টিভে আছে প্যাসিভে করব, সেই নিয়মে যা আছে সেটা এ পোয়েমকে আমি সাবজেক্ট করলাম। এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি। রাম ওয়াজ অ্যারেস্টেড, তাহলে অ্যারেস্টেড বাই দি পুলিশ বা কেউ সেটা বলা নেই, কিন্তু আমরা জানি অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তার পুলিশই করবে, তাহলে আমি এখানে সাবজেক্ট ধার করলাম, অর্থাৎ সাবজেক্ট আমি আনুমানিকভাবে লিখলাম যে পুলিশ হবে। তাহলে এটা যেহেতু প্যাসিভে আছে আমাকে অ্যাক্টিভে করতে হবে, তাহলে দি পুলিশ অ্যারেস্টেড রাম। তোমরা যদি আগে আমার ভয়েসের ভিডিওটা দেখে থাকো ভালো, না হলে অবশ্যই দেখবে, কেন না সেখানে আমি বারবার নিয়মগুলো বলে দিয়েছি, কারণ কিভাবে প্যাসিভ অ্যাক্টিভ চিনবে সেটা ওখানে বলা আছে। যদি দেখো সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী বি ভার্বে রূপ এবং অবশ্যই মূল ভার্বে পাস্ট পার্টিসিপল দুটোই থাকে, তাহলে সেন্টেন্সটা প্যাসিভে আছে, আর যদি না থাকে অ্যাক্টিভে আছে। যদি অ্যাক্টিভে থাকে আমাকে প্যাসিভে করতে হবে, প্যাসিভে থাকলে অ্যাক্টিভে করতে হবে। তোমাকে হয়তো ব্র্যাকেটে সবসময় বলাই থাকতে পারে যে চেঞ্জ দি ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ থাকলে প্যাসিভ, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ। এরপর আমি ন্যারেশন চেঞ্জের কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড অবশ্যই ন্যারেশন চেঞ্জ থাকতে পারে। ন্যারেশন চেঞ্জেরও একটা সেপারেট ভিডিও দেয়া আছে, তোমরা অবশ্যই ন্যারেশন চেঞ্জের ভিডিওটা বারবার দেখে নেবে, কারণ ন্যারেশন চেঞ্জের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে তবেই সমস্ত নিয়ম নীতিগুলো বুঝতে পারবে এবং সেই ক্ষেত্রে সহজ হবে। যদি না দেখে থাকো তাহলে কিন্তু দু একটা উদাহরণে সব কিছু নিখুঁত বোঝা যাবে না। অবশ্যই ভিডিওটা দেখবে, সেখানে ডিটেলস ন্যারেশন চেঞ্জের সমস্ত নিয়ম উদাহরণ দিয়ে বোঝানো আছে। এখানে আমি কয়েকটা আরও উদাহরণ দিলাম যেগুলো সাধারণত পরীক্ষায় পড়তে পারে। প্রথমেই দেখো, ক্লাইম আপ লিটল বয় সেট দি ট্রি, অর্থাৎ তুমি উঠে পড়ো ছোট্ট ছেলে, গাছটি বললো, তার মানে গাছটা ছোট ছেলেকে বলছে যে উঠে পড়ো। তাহলে আমার রিপোর্টিং ভার্ব তোমরা জানো যে ভার্বটা রিপোর্টেড স্পিচটাকে সূচনা করছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর যে অংশটা কোটেশন মার্কের মধ্যে রয়েছে ডাইরেক্ট ন্যারেশনে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে ক্লাইম আপ লিটল বয়, আর এটা ডাইরেক্ট ন্যারেশনে রয়েছে সেট দি ট্রি। তাহলে এটাকে আমাকে পরীক্ষায় পড়লো চেঞ্জ দি ন্যারেশন, তাহলে আমাকে করতে হবে, যেহেতু ডাইরেক্টে আছে তাহলে আমি ইনডাইরেক্টে করব। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইনডাইরেক্ট স্পিচে করতে হবে বলাও থাকতে পারে, বা ডাইরেক্ট স্পিচে করতে হবে বলাও থাকতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই বলা থাকে চেঞ্জ দি ন্যারেশন, অর্থাৎ উক্তিটার পরিবর্তন ঘটাতে হবে। তাহলে এখানে দেখো সেট দি ট্রি অর্থাৎ গাছটি বলো, তাহলে গাছটি ছোট ছেলেটিকে বলছে, অর্থাৎ দি ট্রি আর্জড দি লিটল বয়, উৎসাহিত করলো ছোট ছেলেটাকে টু ক্লাইম আপ, চড়ে বসতে বা উঠে পড়তে। দি টিচার সেড ম্যান ইজ মর্টাল, তোমরা জানো যে ম্যান ইজ মর্টাল এই রিপোর্টেড স্পিচটা যেহেতু একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য ঘটনা, তাহলে যা আছে আমি তাই লিখব, অর্থাৎ দি টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। কুড ইট বি পোস্টপোন্ড ফর এ ডে অর সো মোর, হি আস্কড দি এক্সপার্ট। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং আমার রিপোর্টিং ভার্ব আস্ক করাই আছে, আমি আর রিপোর্টিং ভার্বে আমি চেঞ্জ কিছু করছি না। তাহলে হি আস্কড দি এক্সপার্ট।
এরপরে যেহেতু এইটা হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যাবে, অর্থাৎ ইয়েস নো টাইপ কোশ্চেন, তাহলে আমাকে ইফ দিয়ে শুরু করতে হবে। আমার আগে যে ভিডিওতে আমি বলে দিয়েছি এরকমভাবে করতে হবে। তাহলে ইফ ইট কুড বি, এবং তারপরে যে রিপোর্টের স্পিচের স্ট্রাকচারটা সেটা অ্যাসার্টিভের স্ট্রাকচারে যাবে। তাহলে হি আস্কড দি এক্সপার্ট ইফ ইট কুড বি পোস্টপোন্ড ফর এ ডে অর সো মোর। তারপর দেখো, দি ট্রেনার সেড হোয়াই ইজ এভরিথিং লেট টুডে, চেঞ্জ দি ন্যারেশন। সেখানে এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপোর্টের স্পিচটা, তাই আমি সেই ক্ষেত্রে লিখছি যে যেহেতু এটা ডব্লিউএইচ টাইপ কোশ্চেন, এখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যাবে না, তাহলে ডব্লিউএইচ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে যেরকম নিয়ম আছে সেই অনুযায়ী আমি ডব্লিউএইচ ওয়ার্ডটা দিয়েই শুরু করব এবং তারপরের অংশটাকে আমি অ্যাসার্টিভ স্ট্রাকচারে করব। তাহলে সেই অনুযায়ী দেখো, দি ট্রেনার সেড, তাহলে মানে এটা যেহেতু ইন্টারোগেটিভ, তাহলে ট্রেনার জানতে চাইলো বা জিজ্ঞাসা করলো, দি ট্রেনার ওয়ান্টেড টু নো, দি ট্রেনার ওয়ান্টেড টু নো, অর্থাৎ ট্রেনার জানতে চাইলো হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে হয়, তোমরা ভালোভাবেই জানো, সেই জন্য হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। দি ট্রেনার ওয়ান্টেড টু নো হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। দি গার্ল সেড হুররে আই হ্যাভ ওন দি ডিবেট কম্পিটিশান। তাহলে এখানে অবশ্যই তোমরা বুঝতে পারছো একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, সেই হিসাবে হুররে মানে অত্যধিক আনন্দ প্রকাশ করছে, অর্থাৎ মেয়েটি আনন্দে চিৎকার করে উঠলো যে সে ডিবেট কম্পিটিশানে জয়লাভ করেছে। অর্থাৎ দি গার্ল ক্রাইড আউট ইন জয়, আনন্দে চিৎকার করে উঠলো দ্যাট সি হ্যাড ওন দি ডিবেট কম্পিটিশান, সি হ্যাড ওন দি ডিবেট কম্পিটিশান। হি কিপস সেইং আই অ্যাম ভেরি লাকি, সে কন্টিনিউ বলে চললো, সে অনবরত বলেই চললো যে সে ভাগ্যবান। তাহলে হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি, কারণ এটা রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, আমি তাহলে সেইভাবেই রিপোর্টিং স্পিচটাকে চেঞ্জ করছি। হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি, হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি। দি টিচার সেড ব্র্যাভো ইউ আর পারফেক্ট, চেঞ্জ দি ন্যারেশন। তাহলে এটা দেখো, এটাও এক্সক্লামেটরি সেন্টেন্স, ব্র্যাভো মানে সাবাসি দিচ্ছে, তাহলে অত্যধিক প্রশংসার অ্যাপ্লড ভার্বটা আমরা ইউজ করতে পারি, যেখানে হচ্ছে অত্যধিক প্রশংসিত করা। তাহলে দি টিচার অ্যাপ্লডেড দ্যাট হি ওয়াজ পারফেক্ট। এবং আমরা তো জানি যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে ভার্বটাকে অনুরূপ পাস্ট টেন্সে করতে হয়, কিন্তু যদি রিপোর্টেড স্পিচে ভার্বটা পাস্ট টেন্স এবং রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স দুটোই তাহলে পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচে ভার্বটা নিয়ম অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এরকম আমি যে নিয়মগুলো টেন্সের বলেছি সেটা জানো। এবং রিপোর্টেড স্পিচটা যদি চিরন্তন সত্য ঘটনা বা প্রতিদিনের অভ্যাস বোঝায় তাহলে তার কোনো টেন্সের পরিবর্তন হবে না, সেটা সর্বদাই প্রেজেন্ট টেন্সই থাকবে। আর যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এগুলো আমি বারবার বলছি, বলে দিয়েছি, তবু আমি আরেকবার একটু তোমাদের মনে করিয়ে দিলাম। তারপরেরটা দেখো, রাকেশ আস্কড ইফ চেরি সিডস ওয়্যার লাকি। এটা কোরায় আছে ইনডাইরেক্টে, তোমাকে করতে হবে ডাইরেক্টে। চেঞ্জ দি ন্যারেশন যখনই বলবে তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা ইনডাইরেক্টে করা আছে, আমি ডাইরেক্ট করলাম। তাহলে সেই ক্ষেত্রে তুমি এরকম ডাইরেক্ট করতে পারো যে রাকেশ আস্কড, কোমা দিলে কোটেশন আরম্ভ করলে। আর তোমরা জানো ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টের স্পিচের প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার করতে হবে, তাহলে আমি করলাম আর চেরি সিডস লাকি, এটা ইন্টারোগেটিভের স্ট্রাকচারে করলাম। দি ম্যান সেড ডোন্ট ডিস্টার্ব মি নাও, তাহলে এটাই ডোন্ট ডিস্টার্ব মি নাও, এটা তো রিপোর্টের স্পিচটা অবশ্যই বুঝতে পারছো যে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তাহলে আমাকে এখন ডিস্টার্ব করো না লোকটি বললো, তাহলে লোকটি নিষেধ করলো ডিস্টার্ব করতে তাকে, তখন নাও থাকলে দেন করতে হয়। তোমরা জানো যে দি ম্যান ফরবেড, নিষেধ করলো টু ডিস্টার্ব হিম দেন, দি ম্যান ফরবেড টু ডিস্টার্ব হিম দেন। হি সেড টু হিজ ফ্রেন্ড প্লিজ লেন্ড মি ইয়োর পেন। তাহলে এখানে দেখো রিপোর্ট স্পিচটি অত্যধিক মানে অতি অবশ্যই অনুরোধ করা, এবং এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমি অনুরোধ করা ভার্ব, রিপোর্টিং ভার্বটা অনুরোধ করার করলাম রিপোর্টিং ভার্বটা, অর্থাৎ হি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু লেন্ড হিম হিজ পেন,
খুবই সোজা। তোমরা ন্যারেশন চেঞ্জের ভিডিওটা, পার্টিকুলার যে ন্যারেশন চেঞ্জের ভিডিও সেইটি অবশ্যই দেখো। দেখলে এই ন্যারেশন চেঞ্জ নিয়ে কোনো তোমাদের অসুবিধা হওয়ার কথা নাই, কারণ সেখানে অনেক কিছু উদাহরণ দিয়ে সমস্ত প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ নিয়মনীতি বলা আছে। তাহলে এগুলো তোমাদের ক্ষেত্রে অত্যধিক সহজ হবে। তবু আমি এখানে উদাহরণ দিয়ে কয়েকটা জিনিস তোমাদের বুঝিয়ে দিলাম এবং কিছু নিয়মনীতির কথা ওই বলতে বলতেই তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম যে ওই নিয়মনীতিগুলো ফলো করতে হবে এই সেন্টেন্সের ক্ষেত্রে। এরপর দেখো জয়েনিং অফ সেন্টেন্স নিয়ে কিছু বলি, অর্থাৎ বিভিন্ন সিম্পল সেন্টেন্সকে জয়েন করতে হতে পারে, তাতে কম্পাউন্ডে, সিম্পলে, কমপ্লেক্সে। তোমরা জানো সেন্টেন্সকে স্ট্রাকচার অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়: সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, আর কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এবং এই সেন্টেন্সের আমার অবশ্যই সেপারেট ভিডিও দেওয়া আছে ক্লজ এবং সেন্টেন্স নিয়ে, সেখানটা আবার দেখবে, বারবার দেখবে। দেখলে তোমরা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অবশ্যই বুঝতে পারবে। বা সেন্টেন্সে আলাদা করে ফাংশন অনুযায়ী 5টা ভাগ বলে দেওয়া আছে: অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন, 3 তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বা অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, আর 4 বলেছে অপটেটিভ সেন্টেন্স যেটা উইশ বা প্রে বলা হয়, আর 5 বলেছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেশনস। এই যে ফাংশন অনুযায়ী 5টা ভাগ, আর স্ট্রাকচার অনুযায়ী বা সেন্টেন্সের গঠন অনুযায়ী এই যে 3টে ভাগ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই ভাগগুলো অতি অবশ্যই একবার করে দেখে নিবে। এগুলোর ভিডিও দেয়া আছে, সেগুলো দেখলে পরিষ্কার বুঝতে পারবে। আবার ক্লসেরও আলাদা করে ভিডিও দেয়া আছে, কারণ ক্লসটা তোমাদের অবশ্যই বুঝতে হবে। সেখানে আমি বলে রেখেছি যে দেখবে ক্লসের ভিডিওটা, ক্লসের ভিডিও এবং সিম্পল, কমপ্লেক্সের, কম্পাউন্ডের ভিডিও একটাই ভিডিও, সেটাতে ডিটেলসে বলা আছে, একটু দেখবে। এই যে ক্লস, এই ক্লসকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করি। এবং ক্লস কাকে বলে তোমরা জানো যে ক্লস হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি, যার মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ একটা বড় সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব আছে ততগুলো সেন্টেন্সে ক্লজ আছে। আবার কখনো কখনো একটা ক্লজই একটা সেন্টেন্স হতে পারে, অর্থাৎ একটা ক্লজ একাই একটা সেন্টেন্স তৈরি করতে পারে। এবং ক্লজের অবশ্যই নিজস্ব একটা সাবজেক্ট অবজেক্ট আছে। এবং ক্লজ আর ফ্রেজ কী জিনিস সেটারও একটা আলাদা ভিডিও আছে, তোমরা ভিডিওগুলো সার্চ করলেই বুঝতে পারবে। তো এখানে আমি একটু এবারে ক্লজকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়। তোমার আমি বলেছি আগে যে প্রিন্সিপাল বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর কোঅর্ডিনেট ক্লজ। তো এখানে মেনলি যেটা তোমাদের জয়েনিংয়ের ক্ষেত্রে পড়ে অধিকাংশ ক্ষেত্রেই, তো তোমাদের সেইখানে ওই সাবঅর্ডিনেটের ভাগগুলো দিয়েই জয়েন করতে বলে। অর্থাৎ কোথাও নাউন বা নমিনাল ক্লজ, আর অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, এইগুলো নিয়েই ভাগগুলো দিয়েই জয়েন করতে বলা হয়। যেমন এখানে আমি উদাহরণ দিচ্ছি কিভাবে তোমাদের ব্যাকেটে দেয়া আছে, দেখো, অর্থাৎ ডাইরেকশনটা সেইভাবেই করবে। যেমন প্রথম উদাহরণ দেখো, দি বয় ওয়াজ লেজি, হি ওয়াজ পানিশড। বলছে জয়েন ইন্টু এ সিঙ্গল সেন্টেন্স ইউজিং অ্যাডভার্ব ক্লজ। ছেলেটি অলস, তাহলে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। অর্থাৎ আমি এরকম দুরকম করতে পারি। যদি বলি অ্যাজ দি বয় ওয়াজ লেজি হি ওয়াজ পানিশড, হতে পারে। অর্থাৎ অ্যাজ দি বয় ওয়াজ লেজি করে কমা দিতে হবে। আমি বলেছি অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে শুরু হলে অবশ্যই কমা দেবে, হি ওয়াজ পানিশড, অ্যাজ দি বয় ওয়াজ লেজি হি ওয়াজ পানিশড। অথবা তুমি বিকজ করো যে হি ওয়াজ পানিশড, বা যেহেতু আমি একবার নাউন না ইউজ করলে প্রোনাউনটা ইউজ করা ঠিক নয়, তাহলে আমার নাউন তো দি বয় আছে, তাহলে আমি প্রথমে হি না করে দি বয় করি। অর্থাৎ দি বয় ওয়াজ পানিশড বিকজ হি ওয়াজ লেজি। ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ সে অলস ছিল। দি বয় ওয়াজ পানিশড বিকজ হি ওয়াজ লেজি। বা তুমি যদি অ্যাজ দি বয় ওয়াজ লেজি কমা দিয়ে হি ওয়াজ পানিশড, দুটোই হতে পারে। তাহলে আমি এখানে তোমাদের এইটা হয়তো বোঝার সুবিধা হবে, দি বয় ওয়াজ পানিশড বিকজ হি ওয়াজ লেজি। তারপরে দেখো, দি লিটল চিলড্রেন স দি জায়ান্ট, হি ওয়াজ প্লেয়িং ইন দি গার্ডেন। জয়েন উইথ এ রিলেটিভ ক্লজ। খুবই সোজা। রিলেটিভ ক্লজ আমি বলেছি, রিলেটিভ ক্লজ হচ্ছে অর্থাৎ একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করব এবং ঠিক তার অ্যান্টিসিডেন্টের পরেই রিলেটিভ প্রোনাউনটা ইউজ করব। অ্যান্টিসিডেন্ট কাকে বলে না, যে নাউন বা প্রোনাউনটার পরে রিলেটিভ প্রোনাউনটা বসছে ওই নাউন বা প্রোনাউনটাকে ওই রিলেটিভ প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট বলি। অর্থাৎ যেমন দেখো, দি লিটল চিলড্রেন স দি জায়ান্ট, মানে হু ওয়াজ, অর্থাৎ দি লিটল চিলড্রেন স দি জায়ান্ট হু ওয়াজ প্লেয়িং ইন দি গার্ডেন। ছেলেরা সেই দৈত্যকে দেখলো যে বাগানে খেলা করছিল। দি লিটল চিলড্রেন স দি জায়ান্ট হু
হু ওয়াজ প্লেয়িং ইন দি গার্ডেন, এই যে হু রিলেটিভ প্রোনাউনটা ইউজ করেছি, আর জায়েন্ট হচ্ছে হু এই প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট। তাহলে দি লিটল চিলড্রেন স দি জায়েন্ট হু ওয়াজ প্লেয়িং ইন দি গার্ডেন, তাহলে এটি রিলেটিভ ক্লজ, এবং রিলেটিভ ক্লজ আমাকে জয়েন করতে বলেছে। তারপরে হি ইজ ভেরি ওল্ড, হি ক্যান নট ওয়াক ফাস্ট, এখানে জয়েন ইউজিং টু টু, অর্থাৎ এই টু টু এটাকে বলে কোর রিলেটিভ, মানে টি ডবল ও বসালে আমাকে পরে আবার টিও বসিয়ে সেন্টেন্সটাকে জয়েন করতে হবে। এগুলো কোর রিলেটিভ, আরও বেশ কোর রিলেটিভের অনেক উদাহরণ আছে, আমি পরে পরে যাচ্ছি। তাহলে এখানে টু টু অর্থাৎ এতটাই বৃদ্ধ যে সে হাঁটতে পারে না, এবং এই টু টু ব্যবহার করলে একটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স করা হয়। আর যদি আমি টু টুর পরিবর্তে কমপ্লেক্স করতে যাই তখন সেইটাকেই অর্থটা অক্ষুণ্ণ রেখে সো দ্যাট ইউজ করতে পারি। যেমন কীরকম বলছি দেখো, যে হি ইজ ভেরি কোল্ড, হি ক্যান নট ওয়াক ফাস্ট, তাহলে হি ইজ টু ওল্ড, অর্থাৎ ভেরির জায়গায় টু টি ডবল ওটা দিলাম, এতটাই বৃদ্ধ যে তারপরে আমি ভার্বটা ইউজ করে দিতে পারি, ভার্ব এবং তারপরে যে শব্দগুলো রয়েছে, অর্থাৎ হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট। কেমনভাবে গঠনটা হলো না, ভেরি এটার জায়গায় টি ডবলও দিলাম, আর তারপরে যে পরের সেন্টেন্সটার যে মূল ভার্বটা আছে তার আগে মানে টু ইনফিনিটিভ করছি, টু ইনফিনিটিভ, সেই টু ইনফিনিটিভ করে তারপরে যে কমপ্লিমেন্ট বা অন্যান্য শব্দগুলো রয়েছে সেগুলো ইউজ করছে। অর্থাৎ কী দেখো, হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট। আবার এটাকে যদি আমি সো দ্যাট করতে বলে আমাকে, খুব সোজা, তাহলে হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক ফাস্ট, হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক ফাস্ট। তখন ভেরির জায়গায় সো বললে আর অবশ্যই পরের সেন্টেন্সটা আগে দ্যাট দিয়ে শুরু করবে, আর ক্যান নট প্রেজেন্ট টেন্সে হলে ক্যান নট, পাস্ট টেন্সে হলে কুড নট ইউজ করব। তাহলে এইটা হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক, কিন্তু আমাকে এখানে টু টু করতে বলেছে, এবং টু টু করলে বাক্যটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স, আর সো দ্যাট করলে সেই বাক্যটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স, আর সো দ্যাট করলে বাক্যটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্সও হয়ে যাবে। এটা যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট। তোমাকে বুঝে নিয়ে করতে হবে যে আমাকে কি করতে বলেছে, আমি সেই অনুযায়ী করব। পরেরটা দেখো, ইট ওয়াজ রেনিং, দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, খুবই সোজা, বৃষ্টি হচ্ছিল, ছেলেরা খেলতে যেতে বাইরে যেতে পায়নি, অর্থাৎ খেলার জন্য বাইরে যেতে পায়নি। তো তুমি মানে অ্যাজ বিকজ দিয়ে সহজেই করতে পারো, যে অ্যাজ ইট ওয়াজ রেনিং, অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করো, অ্যাজ ইট ওয়াজ রেনিং দিয়ে কমা দাও, দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। আবার এটাকে সেই বিকজ দিয়েও করতে পারো, দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেনিং। দুদিকেই করা যাবে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করা এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, না যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকছে সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমি বলে দিয়েছি আগের ভিডিওতে দেখবে, সেখানে আমি ডিটেলস বলেছি। তাহলে অ্যাজ ইট ওয়াজ রেনিং, দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। আবার দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেনিং। অ্যাডভার্বিয়াল ক্লজটা যদি পরে দাও তাহলে কমার প্রশ্ন আসছে না, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজটা দিয়ে শুরু হলে অ্যাডভার্বিয়াল ক্লজটার পরেই কিন্তু কমা হবে। আর অ্যাডভার্বিয়াল ক্লজ সাধারণত অ্যাজ, দো, অলদো, আনলেস, আনটিল এইসব দিয়ে শুরু হয়, আমি বলেছি আগে। রমেশ ইজ অ্যান এক্সিলেন্ট সিঙ্গার, হি প্লেজ দি গিটার ওয়েল, জয়েন ইউজিং নট অনলি বাট অলসো। তার মানে কি, রমেশ একজন চমৎকার গায়ক, সে গিটারটাও ভালো বাজায়। তার মানে শুধু যে সে চমৎকার গায়ক তা নয়, সে গিটারও ভালো বাজায়। তাহলে নট অনলি বাট অলসো মানে কি, যে এটাও যে শুধু তা নয়, অন্যটাও বটে। অর্থাৎ রমেশ ইজ নট অনলি অ্যান এক্সিলেন্ট সিঙ্গার, রমেশ শুধুমাত্র একজন চমৎকার গায়কই নয়, রমেশ ইজ নট অনলি অ্যান এক্সিলেন্ট সিঙ্গার বাট অলসো প্লেস গিটার ওয়েল। কারণ বাট অলসো দিয়ে আমার হিটা যেহেতু রমেশ চলে আসছে, আমি বাংলাতেই যেভাবে বলছি যে রমেশ শুধুমাত্র একজন ভালো গায়ক বা চমৎকার গায়কই নয়, সে ভালো গিটারও বাজায়। তাহলে রমেশ ইজ নট অনলি অ্যান এক্সিলেন্ট সিঙ্গার বাট অলসো প্লেস গিটার ওয়েল। খুবই সোজা, তোমরা একটু বুঝে নিলেই হবে। আই বরোড এ বুক ফ্রম দি লাইব্রেরি, আই হ্যাভ টু রিটার্ন ইট টুডে। রিলেটিভ ক্লজ, তার মানে তোমাকে এমনভাবে রিলেটিভ ক্লজটা করতে হবে যে যেখানে আমি ওই অ্যান্টিসিডেন্টের পরেই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতে পারি। তাহলে আই বরোড এ বুক ফ্রম দি লাইব্রেরি,
আমি একটা বই লাইব্রেরি থেকে ধার করেছিলাম, আমাকে এটা আজকে ফেরত দিতে হবে। তাহলে আমি একটা বই ধার করেছিলাম যেটা আমাকে আজকে ফেরত দিতে হবে, তাহলে আমাকে এটা যদি সাজাতে হয় বুকটার পরেই যদি আমাকে হুইচ ইউজ করলাম, অর্থাৎ যেটা মানে হুইচ, তাহলে কিন্তু এই টুডে এটাকে আমি প্রথমে নিয়ে গেলাম শব্দ, অর্থাৎ আজ আমি বইটা ফেরত দিতে বাধ্য যেটা আমি লাইব্রেরি থেকে ধার নিয়েছিলাম। অর্থাৎ টুডে আই হ্যাভ টু রিটার্ন দি বুক হুইচ আই বরোড ফ্রম দি লাইব্রেরি। তাহলে দেখো আমাকে এই যে হুইচ আই বরোড ফ্রম দি লাইব্রেরি, এটি হচ্ছে রিলেটিভ ক্লজ। তাহলে আমাকে দি বুক এই অ্যান্টিসিডেন্টের পরেই আমাকে হুইচ বসাতে গেলে আমাকে এইভাবে সাজিয়ে নিতে হবে যে টুডে আই হ্যাভ টু রিটার্ন দি বুক হুইচ আই বরোড ফ্রম দি লাইব্রেরি। মাই ফ্রেন্ড উইল সে সামথিং এভরিথিং ডিপেন্ডস অন ইট। জয়েন ইউজিং এ নমিনাল ক্লজ বা নাউন ক্লজ। তা যদি করতে হয় তাহলে আমরা জানি যে নাউন ক্লজ বা নমিনাল ক্লজগুলো কি না, কখনো এই ক্লজটা পুরো একটা ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে, বা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করতে পারে, বা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করতে পারে, বা নাউন ইন অ্যাপোজিশন হতে পারে। তাহলে এখানে যেমন প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করতে পারে, এইভাবে উদাহরণটাতেই দেওয়া আছে দেখো যে মাই ফ্রেন্ড উইল সে সামথিং, আমার বন্ধু কিছু বলবে। সব কিছু এটার উপরে নির্ভর করছে। তাহলে সব কিছু নির্ভর করছে যা আমার বন্ধু বলবে। তাহলে এভরিথিং ডিপেন্ডস অন, পুরো ক্লজটা এবারে কি নাউন ক্লজটা না হোয়াট মাই ফ্রেন্ড উইল সে। এভরিথিং ডিপেন্ডস অন এই প্রিপোজিশনটার পুরো অবজেক্ট হিসাবে কাজ করছে হোয়াট মাই ফ্রেন্ড উইল সে। এভরিথিং ডিপেন্ডস অন হোয়াট মাই ফ্রেন্ড উইল সে। তাহলে হোয়াট মাই ফ্রেন্ড উইল সে এটি হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। তারপর দেখো হি ইজ এ গ্রেট ওরেটর, দিস ফ্যাক্ট ক্যান নট বি ডিনাইড। এটি এখানে একটি নাউন ইন অ্যাপোজিশন হিসাবে কাজ করতে পারি। সে হচ্ছে একজন মহান বাগ্মী, এটা অস্বীকার করা যাবে না এই ঘটনাটাকে। তাহলে এই ঘটনাটা কোন ঘটনাটা না, সে যে একজন মহান বাগ্মী সেটা অস্বীকার করা যাবে না। আমি এই মাঝখানে দ্যাট হি ইজ এ গ্রেট ওরেটর এটাকে আমি নাউন ইন অ্যাপোজিশন হিসাবে রেখে এই ক্লজটাকে মাঝখানে রাখলাম, অর্থাৎ দি ফ্যাক্ট দ্যাট হি ইজ এ গ্রেট ওরেটর cannot be denied. The fact that he is a great orator cannot be denied. That he is a great orator এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন ক্লজ, বা আমি এটাকে এখানে আমাকে নমিনাল ক্লজ বা নাউন ক্লজ করতে বলেছি। তাহলে আমি দি ফ্যাক্ট দ্যাট হি ইজ এ গ্রেট ওরেটর ক্যান নট বি ডিনাইড, অর্থাৎ দ্যাট হি ইজ এ গ্রেট ওরেটর এইটা নাউন ক্লজটা রয়ে গেল। এরপরে দেখো আই ডোন্ট নো হিজ নেম, ইউজ এ নমিনাল ক্লজ। এবারে আই ডোন্ট নো হিজ নেম এটি আছে সিম্পল সেন্টেন্স এবং একটি ক্লজ আছে যে আমি তার নাম জানি না। তাহলে আমাকে নমিনাল ক্লজ বার করতে হবে এর থেকে। তাহলে আমি মানে আরেকটা ক্লজ সৃষ্টি করতে হবে। কিভাবে করতে পারি, যেমন আমি জানি না কি তার নাম, তাহলে আই ডোন্ট নো হোয়াট হিজ নেম ইজ। তাহলে হোয়াট হিজ নেম ইজ আমি আগেই বলেছি নাউন ক্লজ একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। যেমন আমি জানি না, কি জানি না, হোয়াট হিজ নেম ইজ। আই ডোন্ট নো হোয়াট হিজ নেম ইজ এটি অবজেক্টের কাজ করছে। তাহলে এখানে আমি একটা ক্লজ বার করলাম এবং এটি আমার তখন কমপ্লেক্স সেন্টেন্সও হয়ে গেল। এরকম সিম্পল থেকে কমপ্লেক্সও করতে বলতে পারে। তোমাকে বুঝে নিতে হবে কি করতে বলছে আমাকে, সেই অনুযায়ী আমাকে মানে মনে মনে ঠিক করে সাজিয়ে নিতে হবে। আই ডোন্ট নো হোয়াট হিজ নেম ইজ। কলম্বাস মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড, আই উইল শো হিজ মেথড। তাহলে আমি এইখানে দেখো বলেছে জয়েন ইউজিং এ রিলেটিভ ক্লজ। তাহলে রিলেটিভ ক্লজ মানে তোমাকে এখানে সেই আগে অ্যান্টিসিডেন্ট তারপরেই রিলেটিভ প্রোনাউনটাকে বসিয়ে করতে হবে যে আই উইল শো দি মেথড। আমি সেই প্রক্রিয়াটাকে দেখাবো, সেই পদ্ধতিকে দেখাবো কিভাবে কলম্বাস একটা ডিমকে এর প্রান্তের উপরে দাঁড় করিয়েছিল, অর্থাৎ হাউ কলম্বাস মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড। আই উইল শো দি মেথড হাউ, মানে কিভাবে ওই মেথডটা সেটা পরেই আমি এই প্রোনাউনটাকে বসাচ্ছি হাউ কলম্বাস মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এটা বলে যে রিলেটিভ ক্লজ, এটা যদি আমার নাউন ক্লজ বলতো কিছুই নয়, খুবই সোজা। তখন দেখো আই উইল শো হাউ কলম্বাস মেড অ্যান স্ট্যান্ড অন ইটস এন্ড, মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড। তার মানে আমি এখানে অ্যান্টিসিডেন্টটা তুলে দিলাম, দিতেই এটা নাউন ক্লজ হয়ে যাচ্ছে। কিভাবে না আই উইল শো আমি দেখাবো, কি দেখাবো, তাহলে এই যে পুরোটা অবজেক্ট হাউ কলম্বাস মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড। তাহলে আমি যখন অ্যান্টিসিডেন্টটা দিচ্ছি
তখন কিন্তু এটা রিলেটিভ ক্লজ হয়ে যাচ্ছে। আই উইল শো দি মেথড হাউ কলম্বাস মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড, কিন্তু আমি দি মেথড এটা যদি তুলে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে নাউন ক্লজ। আই উইল শো হাউ কলম্বাস মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড। আমি আশা করা যায় বুঝতে পেরেছি, আমি দুরকমভাবেই বললাম, এবং কিন্তু এটাও কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সই জয়েন হচ্ছে, কিন্তু আমাকে যদি রিলেটিভ ক্লজ জয়েন করতে বলে তাহলে আমি একরকম করব, আর নাউন ক্লজ বললে কী করে করবে তাও বলে দিলাম। এবার দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ কিছু সেন্টেন্সের রূপান্তর ঘটানো, মানে হয়তো সিম্পল থেকে কমপ্লেক্স, কি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কি কম্পাউন্ড থেকে সিম্পল, কি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, কি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এই যে একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে যে রূপান্তর সেগুলোকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখানে কিছু উদাহরণ আমি দিয়েছি, দেখো, যেগুলো সাধারণত পরীক্ষায় বারবার পড়ে, বিভিন্ন পরীক্ষাতে। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটাকে মেক ইট কমপ্লেক্স, মানে সিম্পলে আছে তোমাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এই যে গ্যাদার্স একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে, বুঝতেই পারছো এটা সিম্পলে আসে। তাহলে এ রোলিং স্টোন, এটা তো সেই পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, তুমি বুঝতেই পারছো রোলিং, আমি সেই পার্টিসিপেল ভিডিওতে বলে দিয়েছি। তাহলে এ রোলিং স্টোন মানে কি না, এ স্টোন দ্যাট রোলস, বা এ স্টোন হুইচ ইজ রোলিং। তাহলে আমার তো একটা ক্লজ বেরিয়ে যাচ্ছে, দ্যাট রোলস অথবা হুইচ ইজ রোলিং, অর্থাৎ এ স্টোন হুইচ ইজ রোলিং, তার মানে এ রোলিং স্টোন। তাহলে এইটাকে আমি যদি কমপ্লেক্স করতে, তাহলে আমাকে একটা ক্লজ এখানে বার করে নিলাম, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তোমার এখানে ধরো এটা রিলেটিভ ক্লজ হচ্ছে, এ স্টোন হুইচ ইজ রোলিং গ্যাদার্স নো মস, অথবা এ স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস। খুবই সোজা, একটু বুঝে নাও কীভাবে বলছি। দো হি ইজ পুওর হি ইজ অনেস্ট, মেক ইট সিম্পল। এটা পরিষ্কার বুঝতে পারছো, এটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, কারণ দো হি ইজ পুওর এটা তো অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা প্রথমে রয়েছে এবং দেখো তারপরে কোমা রয়েছে। তাহলে দো হি ইজ পুওর হি ইজ অনেস্ট, তাহলে এটাকে আমার সিম্পলে করতে হবে, খুব সোজা। যদিও সে গরিব সে সৎ, তার মানে কি গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। তাহলে ইন স্পাইট অফ, এটা মানে হচ্ছে সত্ত্বেও, পোভার্টি মানে দারিদ্রতা, অর্থাৎ দারিদ্রতা সত্ত্বেও সে সৎ। ইন স্পাইট অফ পোভার্টি হি ইজ অনেস্ট। তোমাকে এমনভাবে অর্থটা বজায় রেখে করতে হবে যাতে করে আমার সিম্পলের স্ট্রাকচারটা থাকে, সেই অনুযায়ী করতে হবে। তাহলে দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, এখানে একটাই ভার্ব আছে ইজ, এবং এটা ফাইনাইট ভার্ব। তাহলে ইন স্পাইট অফ পোভার্টি হি ইজ অনেস্ট। তারপর দেখো হি ইজ টু উইক টু ওয়াক, মেক ইট কমপ্লেক্স। এটা ভালো করে খেয়াল করো, আগে আমি বললাম সো দ্যাট ইউজ করলেই কমপ্লেক্স হয়ে যাবে, অর্থাৎ কীভাবে ইউজ করবে তাও আগে বলেছি, যে হি ইজ টু উইক মানে সো উইক, তাহলে সে এতটাই দুর্বল দ্যাট হি ক্যান নট ওয়াক। আবার এইটা কমপ্লেক্সে বললেও এরকম করবে, নেগেটিভ বললেও এরকম করতে হবে, যে হি, দেখো এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আগেরটায় অ্যাফার্মেটিভ থাকছে, হি ইজ টু উইক টু ওয়াক অ্যাফার্মেটিভ থাকছে এবং এটা সিম্পল থাকছে। আবার পরেরটায় যখন আমি এটাকে কমপ্লেক্স করতে বলছে তখন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে ওই সো দ্যাট ইউজ করলেই ক্যান নট প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে কুড নট ইউজ করতে হবে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এবং নেগেটিভ সেন্টেন্সও হচ্ছে। আবার দেখো উই মাস্ট ইট টু লিভ আছে কিসে না, সিম্পল সেন্টেন্সে, আমরা অবশ্যই বাঁচার জন্য খাবো, উই মাস্ট ইট টু লিভ। তাহলে আমাকে করতে হবে এখানে কি, মেক ইট কম্পাউন্ড, তার মানে আমরা খাবো না হলে বাঁচতে পারবো না, উই মাস্ট ইট অর উই ক্যান নট লিভ, উই মাস্ট ইট অর উই ক্যান নট লিভ, এইরকম করতে পারো। আবার এরকমও করতে পারো, সো দ্যাট ইউজ করতে পারো, উই মাস্ট ইট উই সো দ্যাট, যাতে করে উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে না পারি। তাহলে আমরা অবশ্যই খাবো যাতে করে আমরা বাঁচতে পারি, উই ক্যান লিভ। তাহলে এটাকে আমরা যদি এরকম বলি, একটুকু ভালো করে খেয়াল করো, উই মাস্ট ইট সো দ্যাট উই ক্যান লিভ। এটা কিন্তু আমি যেটা বললাম ওটা ভুল বললাম, ওটা নয়, আবার ভালো করে বুঝে দেখো। যদি সো দ্যাট ইউজ করি তাহলে কিন্তু আমার এই নেগেটিভটা থাকছে না, নট থাকছে না, অর্থাৎ উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো, সো দ্যাট উই ক্যান লিভ, আমরা যাতে করে বাঁচতে পারি। আর যদি অর ইউজ করছি তাহলে কিন্তু উই মাস্ট ইট অর উই ক্যান নট লিভ, আমরা অবশ্যই খাবো না হলে আমরা বাঁচতে পারবো না। আর সো দ্যাট বললে, কারণ সো দ্যাটটা পরীক্ষায় পড়ে, বারবার বলছি সো দ্যাট পড়ে, তোমাকে হয়তো পার্টিকুলার বলে দিল যে মেক ইট কম্পাউন্ড ইউজিং সো দ্যাট ইউজ করতে বলতে পারে, বা
রিরাইট দি সেন্টেন্স ইউজিং সো দ্যাট, সেই ক্ষেত্রে কিন্তু এরকম করবে, উই মাস্ট ইট সো দ্যাট উই ক্যান লিভ, তখন আর নটটা বসছে না, সো দ্যাট উই ক্যান লিভ, যাতে করে আমরা বাঁচতে পারি। তারপরে দেখো ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড, তাহলে তোমরা আগের উদাহরণ থেকে বুঝতে পারছি এটি কম্পাউন্ডে আছে, তোমাকে করতে হবে কিসে না মেক ইট কমপ্লেক্স, কমপ্লেক্সে করতে হবে। ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড, কঠোর কাজ করতে হবে, না হলে তুমি সফল হতে পারবে না। তাহলে যদি তুমি কঠোর কাজ না করো, কঠোর পরিশ্রম না করো, তুমি সফল হবে না। খুবই সোজা, তুমি ইফ দিয়ে অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে শুরু করতে পারো। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর কাজ বা কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট সাকসিড, তুমি সফল হবে না। তাহলে এটা তুমি অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে শুরু করে অবশ্যই তুমি এটা কমপ্লেক্স করে দিতে পারবে। স্পেয়ার দি রড অ্যান্ড স্পয়েল দি চাইল্ড, তাহলে উদাহরণ অনুযায়ী তুমি অবশ্যই বুঝতে পারছো এটি কম্পাউন্ডে আছে, তোমাকে এটাও করতে হবে মেক ইট কমপ্লেক্স, কমপ্লেক্সে করবে, খুবই সোজা। ইফ ইউ স্পেয়ার দি রড, তাহলে ইফ ইউ স্পেয়ার দি রড তুমি আগেরটির মতন করো, যদি স্পেয়ার দি রড অর্থাৎ লাঠি ছেড়ে দাও, ইউ উইল স্পয়েল দি চাইল্ড, খুব সোজা, আগেরটির মধ্যে একবারে সেম জিনিস, ইউ উইল স্পয়েল দি চাইল্ড। টেল মি হোয়াট ইজ ট্রু, টেল মি হোয়াট ইজ ট্রু, মেক ইট সিম্পল, তাহলে এখানে পরিষ্কার বাক্যটিতে বুঝতে পারছো তোমরা আছে কিসে না কমপ্লেক্স সেন্টেন্সে, তোমাকে করতে হবে সিম্পলে, অর্থাৎ একটাই ফাইনাইট ভার্ব ইউজ করে একটি ক্লসের মধ্যে তোমাকে করতে হবে। তাহলে আমাকে বলো কি সত্য, তাহলে আমি এরকম একটা উদাহরণ দিয়েছি, তোমরা খেয়াল করো যে আই ডোন্ট নো হিজ নেম, আমি তার নাম জানি, তখন কি করেছিলেন আই ডোন্ট নো হোয়াট হিজ নেম ইজ, অর্থাৎ এইখানে তোমাদের দেওয়া ছিল একটা সিম্পলে দেওয়া ছিল, তুমি কমপ্লেক্সে করেছিলে নাউন ক্লজ হিসাবে ইউজ করে, তেমনি এখানে তোমার দেয়াই আছে কমপ্লেক্সে, তাহলে তোমাকে সিম্পলে করতে হবে। টেল মি হোয়াট ইজ ট্রু, আমাকে বলো কি সত্য, তাহলে টেল মি দি ট্রুথ, এক কথায় আমি এটা যখন সিম্পল করবো তখন টেল মি দি ট্রুথ, আমি সহজে এটা বলতে পারি। অনলি দি ব্রেভ ডিজার্ভ দি ফেয়ার, এই যে দি ব্রেভ এটা কিন্তু প্লুরালে, বারবার আগে বলেছি যে সাধারণত অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে আমরা পুরো জাতটাকে বোঝাতে পারি, সেই জাতীয় ব্যক্তিবর্গকে বোঝাতে পারি। তাহলে অনলি দি ব্রেভ অর্থাৎ কেবলমাত্র সাহসীরা ডিজার্ভ দি ফেয়ার, তাহলে এইখানে আমাকে করতে হবে নেগেটিভ, তাহলে কেবলমাত্র অনলি দি ব্রেভ মানে কেবলমাত্র সাহসীরা, তার মানে সাহসীরা ছাড়া অন্য কেউ নয়, অর্থাৎ নান বাট দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার, এখানে কিন্তু ডিজার্ভস হয়ে যাবে, কেন না নান হচ্ছে সিঙ্গুলার, নান বাট দি ব্রেভ অর্থাৎ এই সাহসীরা ছাড়া অন্য কেউ নয়, তাহলে নান বাট দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার, এই ডিজার্ভস হয়ে যাবে। এটা একবারে যখনই নান বাট ইউজ করতে বলবে, আবার অনলি বললি নান বাটের জায়গায় অনলি, তখন কিন্তু প্লুরাল হলে ওখানে ভার্বটা সেইভাবে ইউজ করতে হবে। আর সিঙ্গুলার হওয়ার জন্য এখানে আমি এস প্রেজেন্ট টেন্সে এস বাই এস যোগ করছি, অর্থাৎ নান বাট দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার, এই জিনিসটা এই সেন্টেন্সটা প্রায়ই পরীক্ষায় আসে দেখেছি, তাহলে তোমরাও একটু ভালো করে মনে রাখো। নান বাট দি ব্রেভ ডিজার্ভস দি ফেয়ার। দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার, অর্থাৎ আগুন ছাড়া ধোঁয়া নাই, তার মানে কি এটা তোমাকে করতে হবে আছে নেগেটিভে, তোমাকে করতে হবে অ্যাফার্মেটিভে, মানে কি হোয়ার এভার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, মানে ধোঁয়া আছে মানে আগুন আছে, তাহলে যেখানেই ধোঁয়া আছে সেখানেই আগুন আছে, কারণ আগুন ছাড়া তো বলাই আছে আগুন ছাড়া তো ধোঁয়া হবে না, তার মানে যেখানেই ধোঁয়া আছে সেখানেই আগুন আছে, তাহলে হোয়ার এভার মানে যেখানেই, তাহলে হোয়ার এভার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, অর্থাৎ আগেরটা দেখো ছিল সিম্পল সেন্টেন্সে, এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু আমাকে আবার এটাও দেখো আগেরটা আছে নেগেটিভে, আমাকে করতে বলেছে অ্যাফার্মেটিভ, তাহলে যখন যেমনভাবে বলবে একটা উদাহরণই বিভিন্ন রকম ডাইরেকশনের মিল হয়ে যেতে পারে, তাহলে হোয়ার এভার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। তারপর দেখো হি অলওয়েজ স্পিক্স দি ট্রুথ, নেগেটিভ করতে হবে, সে সর্বদাই সত্যি কথা বলে, তাহলে আমরা বাংলাতে যদি নঙার্থক বাক্য করতে বলে কি বলবো, যে সে কখনো মিথ্যা বলে না, সে সর্বদাই সত্যি কথা বলে, মানে কি সে কখনোই মিথ্যা বলে না, তাহলে হি নেভার টেলস লাইস, সে কখনোই মিথ্যা বলে না।
এভরিওয়ান লাভস হিজ ওন কান্ট্রি, মেক ইট ইন্টারোগেটিভ, বা বলতে পারে মেক ইট এ কোয়েশ্চেন। এটা প্রশ্নবোধক বাক্যে তৈরি করতে হবে। প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে, তো আমরা বাংলায় কি বলবো? কে না তার দেশকে ভালোবাসে? নেগেটিভও হচ্ছে আর প্রশ্নবোধকও হয়ে যাচ্ছে। কে না তার দেশকে ভালোবাসে, অর্থাৎ হু ডাজ নট লাভ হিজ ওন কান্ট্রি, কে না তার নিজের দেশকে ভালোবাসে। তাহলে দেখো জিজ্ঞাসা ইন্টারোগেটিভও হয়ে যাচ্ছে, অর্থাৎ কোশ্চেনও হয়ে যাচ্ছে, আবার এটা নেগেটিভ সেন্টেন্সও হচ্ছে। যেখানে যেমন পড়বে লিখতে হবে। হু ডাজ নট লাভ হিজ ওন কান্ট্রি, কে না তার নিজের দেশকে ভালোবাসে। ডু ইউ থিঙ্ক আই এম এ ফুল, তুমি কি মনে করছো যে আমি বোকা? মানে এটা তোমাকে দেয়া আছে ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন, তোমাকে করতে হবে স্টেটমেন্ট অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে। তার মানেটা কি? যে মনে করো নাই যে আমি বোকা, অর্থাৎ ডোন্ট থিঙ্ক আই এম এ ফুল। খুবই সোজা, অর্থাৎ তোমার দেওয়া আছে কোয়েশ্চেনে, এটা অর্থটা আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে, অর্থ বজায় রেখে আমাকে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে ডোন্ট থিঙ্ক আই এম এ ফুল, এটি হয়ে গেল স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, এটাও ওই এভরিওয়ান লাভস হিজ ওন কান্ট্রির মতন। দেখো আছে কি, ক্যান নেভার ফেড, মানে নেগেটিভ সেন্টেন্সে আছে এবং তোমাকে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ। তাহলে এটাকে তোমাকে করতে হবে প্রশ্নবোধক। আমাকে প্রশ্নটাতে ডাইরেকশন দেওয়া আছে মেক ইট এ কোয়েশ্চেন। তাহলে হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, কখন তাদের গৌরব মিলাতে পারে? তাদের গৌরব কখনোই মিলাবে না, অর্থাৎ কখন তাদের গৌরব মিলাতে পারে? হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, এটি অ্যাফার্মেটিভও হচ্ছে আবার কোশ্চেনও হচ্ছে। হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড। ইট ইজ ভেরি কোল্ড টু নাইট, আজ রাত্রিতে খুবই ঠান্ডা, এটা এক্সক্লামেটরিতে করতে হবে। আছে তোমার কিসে না অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ইজ ভেরি কোল্ড টু নাইট। তার মানে কি আমরা কি বলবো? আজ রাত্রি কি ঠান্ডা, হাউ কোল্ড টু নাইট ইজ, হাউ কোল্ড টু নাইট ইজ। অবশ্যই বিস্ময় সূচক চিহ্ন বা নোট অফ এক্সক্লামেশনটা দিতে হবে, হাউ কোল্ড টু নাইট ইজ। অ্যাজ সুন অ্যাজ হি রিচ স্কুল দি বেল র্যাং, মেক ইট নেগেটিভ। ওই অ্যাজ সুন অ্যাজ থাকলেই নেগেটিভ বললে নো সুনার দিয়ে অবশ্যই করব, এবং খুবই সোজা। অ্যাজ সুন অ্যাজের জায়গায় তুমি নো সুনার করে দিলে, আর নো সুনার দেন, তারপরে দেন বসাতে হবে, কারণ এটা অ্যাকচুয়ালি তোমার সুন যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে এর কম্পারেটিভ ডিগ্রিও হচ্ছে। এটা পজিটিভ ডিগ্রি আছে, কম্পারেটিভ ডিগ্রিও হচ্ছে, আবার নেগেটিভ সেন্টেন্সও হচ্ছে। নো সুনার হ্যাড হি রিচড, আর নো সুনারের পরে তারপরে হ্যাড বসাবে, কারণ এটা দুটো কাজ হচ্ছে তো, এবং এটা সেই পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মেও চলে আসছে। তাহলে নো সুনার হ্যাড হি রিচ স্কুল দ্যান দি বেল র্যাং, অর্থাৎ সে স্কুলে পৌঁছাতে ঘন্টা পড়ে গেল। তাহলে নো সুনার হ্যাড হি রিচ স্কুল দ্যান দি বেল র্যাং, এই নো সুনার তারপরে নো সুনার দেন, এগুলো কো রিলেটিভ। এগুলো তোমরা আগে পরে আরও উদাহরণ দিয়ে আমি বোঝাবো। অ্যাজ সুন অ্যাজ থাকলে এরকম অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার ব্যবহার করবে, তারপরে হ্যাড বসিয়ে সাবজেক্ট ভার্ব যেরকম আছে ভার্বটা পাস্ট পার্টিসিপল করবে, আর তারপরে পরের ক্লজটার আগে দেন বসালে দেন দি বেল র্যাং। এখানে যেমন উদাহরণ, নো সুনার হ্যাড হি রিচ স্কুল দেন দি বেল র্যাং, এটা তাহলে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে। আবার পজিটিভ ছিল, কম্পারেটিভ ডিগ্রিও হচ্ছে। হি ওয়াজ দি লাস্ট বয় টু গো দেয়ার, সহজেই বুঝতে পারছো এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, এখানে এটা সিম্পল সেন্টেন্সে। সেখানে যাওয়ার সেই ছিল শেষ বালক, তার মানে সেই ছিল শেষ বালক যে সেখানে গিয়েছিল। তাহলে হি ওয়াজ দি লাস্ট বয় হু ওয়েন্ট দেয়ার, আমি এটা রিলেটিভ প্রোনাউন ইউজ করে এটা কমপ্লেক্স করলাম, হি ওয়াজ দি লাস্ট বয় হু ওয়েন্ট দেয়ার। গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, এটা আছে কিসে না কম্পাউন্ডে আছে, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। আমাকে এটা কিসে করতে হবে না মেক ইট কমপ্লেক্সে করতে হবে। তাহলে অর্থাৎ যদি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। তার মানে যদি এটা কমপ্লেক্সে করছি, তাহলে যদি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, সেরকম ইফ ক্লজটা ইউজ করো, অর্থাৎ ইফ ইউ গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। খুব সোজা, ইফ ইউ গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা আছে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে, তোমার করতে হবে সিম্পলে, অর্থাৎ চকচক করলেই শোনা হয় না, তোমরা জানো এটা একটা প্রবাদও আছে। তার মানে কি
যে সমস্ত জিনিসগুলো চকচক করে সেগুলো সবই সোনা নয়। আমি যদি এরকমভাবে অর্থটা করে তার এবারে ইংরেজি কী করব, অল গ্লিটারিং থিংস, চকচক করা জিনিসগুলো, সমস্ত চকচক করা জিনিসগুলো আর নট গোল্ড। অল গ্লিটারিং থিংস আর নট গোল্ড, সিম্পল হয়ে গেল। দেখো এটা একটাই ভার্ব, ফাইনাইট ভার্ব আছে আর আগেরটাই দেখো মানে দুটো ফাইনাইট ভার্ব ছিল। অল দ্যাট গ্লিটার্স, এই যে গ্লিটার্স আছে আবার ইজ আছে, এই দুটো ক্লজ ছিল। এটাকে আমি কমপ্লেক্স ছিল আগে, আমি এখানে সিম্পলে করলাম অল গ্লিটারিং থিংস আর নট গোল্ড। ডেথ বিফোর ডিসঅনার, এই ডেথ বিফোর ডিসঅনার এটি করতে হবে কি না আছে, দেখো তোমার এটিকে অ্যাসার্টিভে করব। সেই ক্ষেত্রে আমি কি করব না, অসম্মানের থেকে মৃত্যু বেশি পছন্দ, অর্থাৎ আমি অসম্মানের থেকে মৃত্যু বেশি পছন্দ করি, অর্থাৎ আই প্রেফার ডেথ টু ডিসঅনার। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, খুবই সহজ। তারপর দেখো আই উইশ আই হ্যাড দি উইংস অফ এ ডাব, তাহলে আছে কিসে না অ্যাসার্টিভে করতে হবে, এক্সক্লামেটরি, খুবই সোজা। অর্থাৎ হ্যাড আই দি উইংস অফ এ ডাব, একটা পাখির যদি আমার ডানা থাকতো, হ্যাড আই দি উইংস অফ এ ডাব। এরপর আরও কিছু তোমাদের ইন্টারচেঞ্জ নিয়ে আমি আলোচনা করছি, যেগুলো পরীক্ষায় প্রায়ই কমন আসে এবং তোমরা অতিরিক্তভাবে এগুলো প্র্যাকটিস করে রাখো। শীতল ইজ দি ফাস্টেস্ট রানার ইন দি স্কুল, প্রথমে কয়েকটা ডিগ্রি নিয়ে একটু আলোচনা করি। তাহলে এইটা স্ট্রাকচারটা আমি বলেছি সর্বোত্তম হলে একরকম স্ট্রাকচার হবে, আর অনেকজনের মধ্যে মহানতম বা গুণের দিকে অনেক মহানতম সর্বোত্তম অধিকারীদের মধ্যে একজন হলে সেই ক্ষেত্রে আলাদা। এখানে যেখানে চূড়ান্ত বা সর্বোত্তম সেখানে দেখো শীতল ইজ দি ফাস্টেস্ট রানার ইন দি স্কুল, আমি এটা পজিটিভও পড়তে পারে কম্পারেটিভও পড়তে পারে, আমি দুরকম করেই দেখিয়ে দিলাম। যে যদি পজিটিভ হয় এই ক্ষেত্রে নো আদার দিয়ে শুরু করবে, যেহেতু সর্বোত্তমের ব্যাপার, তাহলে নো আদার রানার ইন দি স্কুল ইজ সো ফাস্ট অ্যাজ শীতল। আর এই ক্ষেত্রে কম্পারেটিভ কীরকম হবে, শীতল ইজ ফাস্টার দ্যান এনি আদার রানার ইন দি স্কুল, এই ক্ষেত্রে দ্যানের পরে এনি আদার ব্যবহার করবে আর নো আদার দিয়ে শুরু করবে। আর যদি এরকম হয় যেমন সচিন ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দি ওয়ার্ল্ড, তাহলে এই ক্ষেত্রে দেখো অনেকজনের মধ্যে একজন, সচিন হলেন বিশ্বের মহানতম ব্যাটসম্যানদের মধ্যে একজন। সেই ক্ষেত্রে আমার এই পজিটিভ বা কম্পারেটিভ স্ট্রাকচার কী হবে, ভেরি ফিউ দিয়ে আমি পজিটিভটা করলাম, ভেরি ফিউ ব্যাটসম্যান ইন দি ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ সচিন। ভেরি ফিউ ব্যবহার করলে তাহলে প্লুরালের জন্য আর ব্যবহার করছি। আবার তোমার যদি টেন্স হয়ে যায় সেখানে হয়তো প্লুরাল ভার্বটা ইউজ করতে হবে, মোট কথা ভেরি ফিউ দিয়ে করলে। আবার তোমার ক্ষেত্রে হয়তো তোমাদের ক্ষেত্রে এরকমও পড়তে পারে যে ভেরি ফিউ দিয়ে শুরু করতে বলতে পারে, সেক্ষেত্রেও বুঝে নিয়ে তার মানে তোমরা বুঝবে যে ভেরি ফিউ দিয়ে শুরু করতে বলছে মানে এটা পজিটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলছে, পজিটিভ ডিগ্রিতে। তাহলে ভেরি ফিউ ব্যাটসম্যান ইন দি ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ সচিন। আর কম্পারেটিভ হলে ওই মোস্ট আদার বা দ্যানের পরে মোস্ট আদার বা মেনি আদার দিয়ে করতে পারো, অর্থাৎ সচিন ইজ গ্রেটার, গ্রেটার গ্রেটেস্ট, তাহলে গ্রেটার হচ্ছে কম্পারেটিভ, সচিন ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ব্যাটসম্যান ইন দি ওয়ার্ল্ড। এরপরে দেখো রাম ইজ অ্যাজ টল অ্যাজ সুবীর, এটা কম্পারেটিভ করতে বলছে, কম্পারেটিভ বলুক আর নেগেটিভ বলুক আমাকে এইভাবে করতে হবে। কম্পারেটিভ বলে রাম হচ্ছে সুবীরের মতো লম্বা, অর্থাৎ সুবীর রামের থেকে বেশি লম্বা নয়, আমার কম্পারেটিভ করতে হলে মানে বেশি লম্বা নয়, অর্থাৎ কম্পারেটিভ ফর্মটা আনতে হবে, তাহলে সেখানে নেগেটিভও আনতে হবে, না হলে অর্থটা অক্ষুণ্ণ থাকবে না। সুবীর ইজ নট টলার দ্যান রাম, এরকম তোমরা করতে পারো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা ওই পজিটিভ থেকে কম্পারেটিভ। অ্যাজ সুন অ্যাজ হি রিসিভড দি নিউজ হি ফেন্টেড, মেক ইট কম্পারেটিভ। ওই যে আগে বলেছিলাম নো সুনার অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার অর্থাৎ কম্পারেটিভ হচ্ছে, আবার নেগেটিভও হচ্ছে, আমি আগে বলে দিয়েছি উদাহরণ হিসাবে, ঠিক সেরকমটা একটা উদাহরণ আবার দিয়েছি। দেখো যে নো সুনার হ্যাড হি রিসিভড দি নিউজ দ্যান হি ফেন্টেড, যেমনটি আগে বললাম ঠিক এইটাও সেরকমই উদাহরণ। হোয়াট এভার ইউ মে সে নোবডি উইল বিলিভ ইউ, স্প্লিট দি সেন্টেন্স ইন্টু সিম্পল ওয়ান্স। এই বড় সেন্টেন্সটিকে, এই কম্পারেটিভ সেন্টেন্সটিকে ভাঙতে হবে, ভেঙে ছোট ছোট বাক্যে করতে হবে। অর্থাৎ এখানে দেখো আমি সিম্পল সেন্টেন্সে বাক্যে যা কিছুই তুমি বলো না কেন কেউ বিশ্বাস করবে না, অর্থাৎ তুমি কিছু বলতে পারো, ইউ মে সে সামথিং, নোবডি উইল বিলিভ ইউ, তোমাকে কেউ বিশ্বাস করবে না। তাহলে দুটো সিম্পল সেন্টেন্স হলো ইউ মে সে এনিথিং, ইউ মে সে এনিথিং, নোবডি উইল বিলিভ ইউ, এটা আর একটা সেন্টেন্স, মানে দুটো সেন্টেন্স। শো রেসপেক্ট টু ইউর এল্ডার্স, এখানে দেখো রেসপেক্ট ভার্বটাকে আমার করতে হবে কি ইউজ দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ দি আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ শো রেসপেক্ট এটি আছে কিসে না নাউনে আছে, করতে হবে কিসে না অ্যাডজেক্টিভ, অর্থাৎ রেসপেক্টের অ্যাডজেক্টিভ কি না রেসপেক্টফুল, তাহলে সে নিয়ে আমাকে বাক্যটা সাজাতে হবে যে ইউ শুড বি রেসপেক্টফুল
টু ইয়োর এল্ডার্স, তোমার বড়দের প্রতি গুরুজনদের প্রতি তুমি শ্রদ্ধাবান হও। তাহলে রেসপেক্ট থেকে আমি অ্যাডজেক্টিভে রেসপেক্টফুল করে আমার বাক্যটা সাজাতে হচ্ছে। তেমনি ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টুমরো, নেসেসারি এখানে নিড ভার্বটা ইউজ করতে হবে, রিরাইট ইউজিং নিড, তার মানে এটা তোমার ক্ষেত্রে প্রয়োজন নয় আগামীকাল আসা, তাহলে তোমার আগামীকাল আসার দরকার নেই এরকম বললেই হবে, অর্থাৎ ইউ নিড নট কাম টুমরো, খুবই সোজা, নিড ভার্বটা ইউজ করলাম। রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ওয়াজ প্রেজেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি এবং, অর্থাৎ রাম এবং রহিম উপস্থিত ছিল। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করলে প্রথমে যে সাবজেক্টটা ইউজ করছে সেই অনুযায়ী ভার্বটাকে ইউজ করতে হবে, সিঙ্গুলার না প্লুরাল, প্রথমে যে ভার্ব যেমন সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী ভার্বটা সিঙ্গুলার বা প্লুরাল হবে। তাহলে এখানে সিঙ্গুলারই হচ্ছে, তাহলে বোথ, বোথ মানে কি উভয়ই, বোথ ব্যবহার করে তারপরে অ্যান্ড ব্যবহার করতে হবে, বোথ অ্যান্ড এগুলো হচ্ছে কোরিলেটিভ, অর্থাৎ বোথ রাম অ্যান্ড রহিম ওয়ার প্রেজেন্ট, তখন কিন্তু উভয়ই মানে প্লুরাল হয়ে যাচ্ছে, বোথ রাম অ্যান্ড রহিম ওয়ার প্রেজেন্ট। দি লিটল গার্ল অ্যান্সার্ড উইথ কনফিডেন্স, কনফিডেন্স আছে নাউনে এর অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে, খুবই সোজা, অর্থাৎ ছোট্ট মেয়েটা আত্মবিশ্বাস সহকারে উত্তর দিয়েছিল, তাহলে আত্মবিশ্বাস সহকারে মানে এটা অ্যাডভার্ব করলে কনফিডেন্টলি, খুব সোজা, দি গার্ল লিটল গার্ল অ্যান্সার্ড কনফিডেন্টলি, উইথ কনফিডেন্স মানে কনফিডেন্টলি। এ পোয়েট কুড নট বাট বি গে ইউজ হেল্প, এটি একটি স্ট্রাকচার আছে, একটু মুখস্থ করলেই বা মনে রাখলেই হয়ে যাবে। এ পোয়েট কুড নট, ওই বাটের জায়গায় তোমরা কি করবে, হেল্প ব্যবহার করবে এবং ঠিক তারপরে ভার্বটিকে আইএনজি ফর্ম করে দেবে, তাহলে সহজে বুঝতে পারবে, অর্থাৎ একজন কবি আনন্দিত না হয়ে পারছেন না। এ পোয়েট কুড নট হেল্প বিইং গে, আমি আবার ঠিক একটা সেম উদাহরণ দিচ্ছি, দেখো, আই ক্যান নট বাট শেড টিয়ার্স, তাহলে আমি যেমন বললাম, তাহলে আই ক্যান নট বাটের জায়গায় হেল্প করছি, আই ক্যান নট হেল্প, শেডটাকে আইএনজি করছে শেডিং টিয়ার্স, অর্থাৎ আমি চোখের জল না ঝরিয়ে থাকতে পারছি না, আই ক্যান নট হেল্প শেডিং টিয়ার্স, ঠিক ওই হেল্প ব্যবহার করতে বললে এরকম ওই বাটের জায়গায় হেল্প ব্যবহার করবে এবং ঠিক তারপর একটা আইএনজি ফর্ম করবে। আই স্পিক দি ট্রুথ আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইট, এটা ইনফিনিটিভ করতে হয়, টু ইনফিনিটিভ, আমি আগে ইনফিনিটিভের ভিডিওতে বলেছি, বারবার তোমরা দেখে নেবে যে আই স্পিক দি ট্রুথ আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইট, অর্থাৎ আমি সত্য বলছি, আমি এটাতে ভয় পাই না, তার মানে আমি সত্য বলতে ভয় পাই না, তাহলে আই অ্যাম নট অ্যাফ্রেড টু স্পিক দি ট্রুথ, খুব সোজা। দোজ হু ফাইট ফর ফ্রিডম আর রেসপেক্টেড, যারা স্বাধীনতার জন্য লড়াই করে তাদেরকে সম্মান করা হয়, তাহলে এটাকে দূরা বলছে রিরাইট দি সেন্টেন্স ইউজিং নমিনাল কম্পাউন্ড, নমিনাল কম্পাউন্ড মানে দোজ হু ফাইট ফর ফ্রিডম, অর্থাৎ নমিনাল কম্পাউন্ড করলে স্বাধীনতা সংগ্রামী মানে ফ্রিডম ফাইটার্স, অথবা এটা শর্টেন মানে ছোটো করতেও বলে তাহলে সে একই হবে, তাহলে দি ফ্রিডম ফাইটার্স আর রেসপেক্টেড, বা নমিনাল কম্পাউন্ডই বলো আর বাক্যটাকে শর্টেন করতে বললো আর ছোটো করতে বললেও ওই একই, দি ফ্রিডম ফাইটার্স আর রেসপেক্টেড। তারপর দেখো, আই শ্যাল বি এ সিঙ্গার আই শ্যাল বি এ টিচার, জয়েন দি সেন্টেন্স ইউজিং আইদার অর, আমি একজন গায়ক হব, আমি একজন শিক্ষক মশাই, তাহলে আমি হয় একজন গায়ক হব নাহলে শিক্ষক মশাই, মানে আই শ্যাল বি আইদার এ সিঙ্গার অর এ টিচার, যেটি কমন সেটি একবার নিলাম, আই শ্যাল বি, তাহলে আই শ্যাল বি আইদার এ সিঙ্গার অর এ টিচার। অ্যাজ সুন অ্যাজ জন রিচড হোম ইট বিগেন টু রেন, এই হার্ডলি বা কার্সলি ইউজ করতে বলে, তাহলে হার্ডলি হোয়েন বা কার্সলি হোয়েন, হার্ডলি বিফোর বা কার্সলি বিফোর, এইগুলি হচ্ছে কোরিলেটিভ। মানে আমি কেমনভাবে করছি দেখো, খুব সোজা, যেমন নো শোনা করেছিল অ্যাজ সুন অ্যাজের জায়গায়, তেমনি ঠিক ওই জায়গাটি হার্ডলি অথবা কার্সলি ব্যবহার করলে, তারপর হ্যাড বসিয়েছিলে হ্যাড করলে, হ্যাড জন রিচড, মানে একেবারে সেম নো শোনারের মতোই হার্ডলি অথবা কার্সলি, আর দ্যানের জায়গায় বিফোর অথবা হোয়েন, কিছুই না, এটা তোমরা ওই নো শোনারের যেমন যদি বুঝে গেছো তাহলে এটাও বুঝতে পারবে, হার্ডলি বা কার্সলি, হ্যাড জন রিচড হোম, বিফোর অথবা হোয়েন ইট বিগেন টু রেন। হি ইজ উইক হি ইজ ওল্ড, জয়েন উইথ অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং বললাম, তার মানে সে দুর্বল এবং বৃদ্ধ, অর্থাৎ হি ইজ উইক অ্যাজ ওয়েল অ্যাজ ওল্ড। আবার এটাকে বোথ করলেও আগে যেমন করলে হি ইজ বোথ উইক অ্যান্ড ওল্ড। দি শাড়ি ইজ নট স্কাই ব্লু দি শাড়ি ইজ নট হোয়াইট, অর্থাৎ নাইদার নর ব্যবহার করতে হবে, খুব সোজা, স্কাই ব্লুও নয় আর সাদাও নয়, তার মানে যেগুলো কমন আছে ওই আইদার আর নাইদার নরের ক্ষেত্রে যে অংশটা কমন আছে সেরকমভাবে লিখলে, অর্থাৎ দি শাড়ি ইজ, তাহলে দি শাড়ি ইজ আমি একবার লিখলাম, দি নাইদার স্কাই ব্লু নর হোয়াইট, কিছুই নেই। হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, এটা দো দিয়ে, মানে সে ধনী সে দুঃখী, ধনী হলে সাধারণত দুঃখী হওয়ার কথা নয়, তাহলে দো মানে যদিও, তাহলে যদিও সে ধনী সে অসুখী, তার মানে দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। তেমনি দি সান রোজ দি ফগ ডিসঅ্যাপিয়ার, জয়েন ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট,
এখানে নমিনেটিভ অ্যাবসলিউট মানে সেই যে তোমাদের পার্টিসিপেল বলেছিলাম পারফেক্ট পার্টিসিপেল, খুব সোজা, অর্থাৎ দি সান হ্যাভিং রাইজেন দি ফগ ডিসঅ্যাপিয়ার। সি হারিড হোম, হার ফাদার মাইট রেবাক হার। ইউজ লেস্ট, লেস্ট মানে আমরা যেটা বাংলা বলি পাছে, অর্থাৎ পাছে তার বাবা তাকে বকাবকি করে, সে দ্রুত বাড়ি গেলে তো পাছে তার বকাবকি করে, অর্থাৎ সি হারিড হোম লেস্ট, আর লেস্ট বসালে কো রিলেটিভ এসে শুড বসাতেই হবে। সি হারিড হোম লেস্ট হার ফাদার শুড রেবাক হার। এরকম তোমাদের অনেক রকমের পড়বে, তোমরা বেশ কিছু উদাহরণ আমি দিলাম এবং ডিটেলস বুঝিয়ে দিলাম, তোমরা আগের আগে সেপারেট ভিডিওগুলো দেখো, অসুবিধা হওয়ার কথা নয়, বারবার প্র্যাকটিস করো, নানা রকমভাবে দিবে, শুধু বুঝে নিয়ে অর্থটাকে অক্ষুণ্ণ রেখে করতে হবে। যাই হোক, কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।